হ্যালো মাই ভিউয়ার্স, আমার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পড়ুই আবার চলে এসেছি তোমাদের সামনে পড়ুই একাডেমিতে। আজ তোমাদেরকে ডেটা স্ট্রাকচারের বিভিন্ন ক্লাসিফিকেশন এবং সেই সংক্রান্ত তার অন্তর্গত বিভিন্ন জিনিস তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো চলো দেখা যাক আজকের আমি তোমাদেরকে কি কি জিনিস বলবো। প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক কাকে বলে, স্ট্যাকে কোন মেথডটাকে আমরা অ্যাপ্লাই করি। বেসিক্যালি আমরা লিফো মেথড অ্যাপ্লাই করি। তাহলে স্ট্যাক সম্পর্কে আমরা জানবো, লিফো কাকে বলে সেই সম্পর্কে আমরা জানবো। এরপরে আসবে কিউ। কিউ কাকে বলা হয় এবং সেখানে যে ফিফো মেথড অ্যাপ্লাই করা হয়, ফিফো মেথড কিভাবে কাজ করে সেটাও আমরা আজকের সুন্দরভাবে উদাহরণের সাহায্যে আমরা বোঝার এবং জানার চেষ্টা করব। তার সঙ্গে আসছে কিউ এর বা লিস্টের হেড, টেল। হেড কাকে বলে, টেল কাকে বলে কিউতে, লিঙ্ক লিস্ট এবং ডেটা স্ট্রাকচারের কত রকমের, কত ধরনের, অর্থাৎ এই যে লিনিয়ার নন লিনিয়ার যে ডেটা স্ট্রাকচার আছে সেই ডেটা স্ট্রাকচারগুলো কাকে বলে, সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করি, কি কাজ করি, আজ আমরা বেসিক্যালি এই জিনিসগুলো আমরা জানবো। তো চলো যাওয়া যাক আমার প্রেজেন্টেশন স্লাইডে, যেখানে আমরা এই জিনিসগুলো ডিটেলস তোমরা দেখতেও পাবে, ডেফিনেশনগুলো, এবং আমি তোমাদেরকে বোঝাতে থাকবো। চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ তোমরা ইউনিট 1 চ্যাপ্টার 1 ডেটা স্ট্রাকচার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন পার্ট 2। তাহলে পার্ট 2 আমরা আজকে শুরু করছি ডেটা স্ট্রাকচারের। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে ডেটা স্ট্রাকচারের স্ট্যাক কাকে বলে। স্ট্যাক কাকে বলে, কাকে বলে? স্ট্যাক হচ্ছে এক ধরনের লিনিয়ার বা একমাত্রিক ডেটা স্ট্রাকচার। স্ট্যাকের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি স্ট্যাক হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি, যেখানে সব শেষে সংরক্ষিত ডেটাটি প্রথমে ব্যবহার করতে হয়, যেটি লাস্ট ইন ফার্স্ট আউট নামে পরিচিত, অর্থাৎ লিফো মেথড নামে পরিচিত। যে লাস্টে ঢুকবে সে প্রথমে বেরোবে। অর্থাৎ যেমন ধরো আমার প্রচুর জামা কাপড় আছে বা তোমরা প্রচুর জামা প্যান্ট কিনেছো সারা বছর, অ্যান্ড বছরের প্রথমে যে জামা প্যান্টগুলো কিনেছিলে সেগুলো তোমার আলমারিতে বেসিক্যালি দেখবে থরে থরে সাজানো আছে। তো আগে যেগুলো কিনেছো সেগুলো আগে সাজিয়েছো তুমি, তার উপরে একটা একটা করে নতুন জামা আসতে শুরু করেছে। লাস্ট পূজার সময় তোমরা যে জামাটা কিনেছো সেটা একদম উপরে রেখেছিলে। যখন তুমি জামাটা পরতে যাবে তখন বেসিক্যালি আমরা কি করি, ওপরে যেটা থাকে সেখান থেকে আমরা জিনিসটাকে টেনে নিই। অর্থাৎ যে লাস্টে এসেছিলো সে প্রথমে বেরোলো। তুমি যে কোনো একটা শপিং মলে যাও, গ্রসারি মলে যাও বা যে কোনো একটা জায়গায় যাও, সেখানে ধরো ম্যাগি স্তরে স্তরে সাজানো আছে প্যাকেট। প্রথমে যে ম্যাগিটি রাখা হয়েছিল সেটা কিন্তু সবার শেষে আছে, র্যাকের সব শেষে তলায়। লাস্টে যে ম্যাগিটি রাখা হয়েছে সেটা উপরে আছে, তাহলে সে লাস্টে ইন করেছে। আমরা যখন কেউ কিনতে যাই তখন নিশ্চয়ই তলা থেকে আমরা ম্যাগিটাকে নিই না, একদম প্রথমে যে ম্যাগির প্যাকেটটা রাখা আছে সেখান থেকে আমরা প্যাকেটটা নিয়ে আমাদের ব্যাগেতে আমরা রেখে দিই। তাহলে এটা খুব সুন্দরভাবে আশা করি বোঝা গেল যে প্রথমে ঢুকবে সে আগে বেরোবে না, যে লাস্টে ঢুকবে সে আগে বেরোবে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। এবার চলো যাওয়া যাক পরের প্রশ্নে, বা এই সংক্রান্ত পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা বলছি আরেকটা উদাহরণ আমরা তোমাদেরকে দিচ্ছি। ট্যাগ হলো ডেটা আইটেমের এমন একটি সুবিন্যস্ত একমাত্রিক সমাবেশ যার কেবল এক প্রান্তে নতুন ডেটা আইটেম যোগ করা যায় এবং শুধু ওই প্রান্ত থেকেই ডেটা আইটেমকে মুছে ফেলা যায়। তাহলে কেবল এক প্রান্তে যোগ করা যাবে এবং এক প্রান্ত থেকেই সেই ডেটা আইটেমকে মুছে ফেলা যাবে। স্ট্যাকের এই যে প্রান্তটাকে বলা হয় টপ। কি বলা হয়? টপ বলা হয়। স্ট্যাকের মধ্যে ডেটা রাখাকে বলা হয় পুশ। পুশ পুশ মানে আমি ঢুকাচ্ছি। আর স্ট্যাক থেকে ডেটা গ্রহণ করাকে বলা হয় পপ। স্ট্যাক থেকে ডেটা গ্রহণ করাকে বলা হয় পপ। এই সম্পূর্ণ পদ্ধতিটি লিফো বা ফিলো, দুটো মেথডই একই, লিফো বা ফিলো। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে ঢুকেছে সেটা ফার্স্টে বেরোবে। যেটা আমি ম্যাগির এক্সাম্পল দিলাম তোমাদের র্যাকের ক্ষেত্রে, যে ম্যাগি একদম প্রথমে যে প্যাকেটটা রাখা হয়েছে তার উপরে থরে থরে প্যাকেট আছে, লাস্টে যেটা রাখা হয়েছে সেটা প্রথমে বেরোবে। আর ফিলো ফার্স্ট ইন লাস্ট আউট, তাহলে প্রথমে যাকে রাখা হয়েছে কাকে, যেটা একদম র্যাকের তলায় আছে, ওপরে নয় তলায়। তাহলে ওপরের ম্যাগিগুলো নেওয়ার পর তবেই তো আমি ওই ম্যাগিটা নেবো।
তাহলে এটা কি হচ্ছে, প্রথমে যে ঢুকেছে সে সবার শেষে বেরোচ্ছে। অর্থাৎ লিফো এবং ফিলো দুটো একই মেথড, আমাদের যেন না গুলিয়ে যায়। যেটাই লিফো মেথড তার আরেক নাম হচ্ছে ফিলো মেথড। আইদার লাস্ট ইন ফার্স্ট আউট, সেটাকেই আবার বলা যায় অন্যভাবে ফার্স্ট ইন লাস্ট আউট। চলো এবার যাওয়া যাক পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কিউ কাকে বলে। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কিউ কাকে বলে। কিউ কাকে বলে? কিউ হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা সংরক্ষণের একটা পদ্ধতি। কি হয় তাতে, যেখানে সর্বপ্রথম সংরক্ষিত ডেটাটি সবার আগে ব্যবহার করা হয়, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট নামে বা ফিফো মেথড নামে পরিচিত। সেটা আবার কি এলো কোত্থেকে? আগে এই শুনলাম আমরা লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, এখন আবার বলছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা সচরাচর দেখে থাকি বাস্তবে। কি, ধরো তুমি টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছো, তাহলে লাইনের প্রথমে তুমি দাঁড়িয়েছো, তোমার পিছনে আরো 20 জন দাঁড়িয়েছে, নিশ্চয়ই তুমি প্রথমে টিকিট কাটবে, তারপরে বেরিয়ে যাবে। অর্থাৎ যে প্রথমে আসছে সে প্রথমে বেরোচ্ছে। এই মেথডটাকে বলা হয় ফিফো মেথড। কি বলা হয়? ফিফো মেথড। অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন লাস্ট আউট। যে শেষে আসবে সে শেষে যাবে, যে প্রথমে ঢুকবে সে প্রথমে যাবে। আশা করি তোমরা ব্যাপারটা খুব সহজভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার যাওয়া যাক তারপরের প্রশ্নে। কিউতে আমরা টেল বা পিছন কাকে বলবো বা ব্যাক কাকে বলবো? কিউতে টেল কাকে বলা হয়? কাকে বলা হয়? কিউয়ের যে প্রান্তে ডেটা আইটেমকে যুক্ত করা যায়, সংযোজন করা হয়, সেই প্রান্তকেই বলা হয় টেল। তাহলে কিউয়ের যে প্রান্তে ডেটা আইটেমকে সংযোজন করা হয় সেই প্রান্তকেই কি বলা হয়? টেল বলা হয়। চলো এবার দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে হেড কাকে বলা হয়? কার হেড? কিউতে হেড কাকে বলা হয়? হেড কাকে বলা হবে? কিউতে প্রয়োজনে অন্য প্রান্ত থেকে ডেটা আইটেম সরিয়ে নেওয়া হয় বা মুছে দেওয়া যায়। ডেটা আইটেমকে সরিয়ে নেওয়া হয় বা মুছে দেওয়া যায়, ইরেজ করে দেওয়া যায়, সেই প্রান্তকেই বলা হয় হেড বা সম্মুখ। আর আরেকটু আমরা ডিটেলস বুঝি এটাকে। সেটা হচ্ছে যেমন ধরো কোনো স্কুলে বই ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে, তার জন্য কি হয়, ছাত্রছাত্রীদেরকে সারিকে কিউ হিসাবে আমরা ধরতে পারি। তারা যে লাইনটা দাঁড়িয়েছে সেখানে কি হচ্ছে, প্রথম লাইনে যে আছে সে প্রথমে বই সংগ্রহ করবে, যে শেষে দাঁড়িয়েছে সে শেষে বই নিয়ে চলে যাবে। তাহলে এই যে প্রথমের যে অংশ সে প্রথমে বেরোচ্ছে, শেষের যে অংশ সে শেষে বেরোচ্ছে। তাহলে এখানে আমরা সহজেই একে কিউয়ের হেড হিসেবে ধরে নিতে পারি। যিনি নতুন বই নিতে আসবেন তিনি সারি বা লাইনের শেষে যোগ দেবেন, তাহলে সেটাকে আমরা টেল হিসেবে ধরে নিতে পারি। তাহলে হেড নিচ্ছে, বেরোচ্ছে, টেলে নতুন ডেটা সংযোজন হচ্ছে। তাহলে একদিক থেকে বেরোচ্ছে আর একদিক থেকে ইন করছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো যাওয়া যাক পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে লিঙ্ক লিস্ট কাকে বলা হয়? লিঙ্ক লিস্ট কাকে বলা হয়? লিঙ্ক কথার অর্থ হলো সংযোগ, বা লিস্ট বলতে আমরা কি বুঝি? সাধারণত তালিকা বুঝি। ডেটা সমূহকে তালিকাবদ্ধ করে রাখাকেই লিঙ্ক লিস্ট বলা হয়। তাহলে ডেটা সমূহকে তালিকাবদ্ধ করে রাখাকে লিঙ্ক লিস্ট বলা হয়। লিঙ্ক লিস্টের সংজ্ঞা হিসাবে এখন আমরা বলতে পারি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে প্রোগ্রামে ব্যবহৃত ডেটার মাঝে একটি সংযোগ স্থাপন করা হয়ে থাকে। ডেটার এই ধরনের সংযোগ স্থাপনকে লিঙ্ক লিস্ট আখ্যা দিতে পারি আমরা, বা আমরা লিঙ্ক লিস্ট বলতে পারি। লিঙ্ক লিস্ট মূলত লিনিয়ার ডেটা উপাদানের সমষ্টি। এটি মূলত লিনিয়ার ডেটা উপাদানের সমষ্টি। এর প্রত্যেক উপাদানকে কি বলা হয়? নোড বলা হয়। এর প্রতিটি উপাদানকে কি বলা হয়? নোড বলা হয়। এবার চলো যাওয়া যাক পরের প্রশ্নে। লিঙ্ক লিস্টের কয়টি অংশ আছে বা কয়টি ভাগ আছে? কটা ভাগ আছে? দুটো ভাগ আছে। একটা হচ্ছে ডেটা পার্ট
আর একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। ডেটা অংশ বা ডেটা পার্ট কাকে বলবো? যা উপাদানের তথ্য সংরক্ষণ করে থাকে, যা উপাদানের তথ্য সংরক্ষণ করে থাকে তাকেই আমরা বলবো ইনফরমেশন। তাকে আমরা কি বলবো? ইনফরমেশন। আর অ্যাড্রেস পার্ট কাকে বলে? যা পরবর্তী নোডের অ্যাড্রেসকে সংরক্ষণ করে রাখে, সেটি হচ্ছে অ্যাড্রেস পার্ট। এবার যাওয়া যাক পরের প্রশ্নে। ডেটা স্ট্রাকচারের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে? নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে? কাকে বলে? যে সকল ডেটা স্ট্রাকচারে ডেটা উপাদানগুলি বা এলিমেন্টগুলি পরপর বা রৈখিকভাবে সাজানো হয় না তাকেই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলা হয়। তাহলে যে সকল ডেটা স্ট্রাকচারে ডেটা উপাদানগুলি বা এলিমেন্টগুলি পরপর বা রৈখিকভাবে সাজানো হয় না তাকেই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলা হয়। ডেটা উপাদানগুলি এলোমেলোভাবে সজ্জিত থাকে, অর্থাৎ সোজা কথায় নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটা উপাদানগুলো এলোমেলোভাবে সজ্জিত থাকে। এই ধরনের ডেটা স্ট্রাকচার অর্থাৎ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কখনোই একক স্তরে সম্পন্ন হয় না, কখনোই একক স্তরে সম্পন্ন হয় না। এই ডেটা স্ট্রাকচারকে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের তুলনায় প্রোগ্রামে প্রয়োগ করা তাই অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার লিনিয়ার ডেটা স্ট্রাকচারের তুলনায় মেমোরিকে, কম্পিউটার মেমোরিকে সঠিকভাবে সুবিন্যস্তভাবে ব্যবহার করে থাকে। তা আশা করি তোমরা নন লিনিয়ারটাও বুঝতে পেরেছো। এবার চলো যাওয়া যাক নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের অন্তর্গত ট্রি বলে একটা জিনিস আছে। পরের প্রশ্নে আমরা জানব সেই ট্রি কাকে বলা হয়। ট্রি কাকে বলা হয়? ট্রি শব্দের বাংলা অর্থ হচ্ছে গাছ। তাহলে ট্রি হলো এক ধরনের নন লিনিয়ার বা অরৈখিক ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা উপাদানগুলিকে হায়ারার্চিক্যাল বা স্তরক্রমিক কাঠামোতে সাজিয়ে রাখে। এটা দেখতে, আগেই বললাম ট্রির বাংলা কথা অর্থ হচ্ছে গাছ, আমরা সবাই জানি। তাই এটা দেখতে উল্টানো গাছের মতো। কিসের মতো? গাছটাকে উল্টে দিলে যেমন লাগে আমাদের দেখতে, ঠিক উল্টানো গাছের মতো, যেখানে সম্পর্কগুলো পিতা সন্তানের মতো, প্যারেন্ট চাইল্ডের মতো থাকে। অর্থাৎ গাছের যেমন একটা মূল থাকে, তারপরে তার শাখা পোশাখা থাকে, তারপরে তার পাতা থাকে, ঠিক একইভাবে ট্রি ডেটা স্ট্রাকচারে গাছের মূলকে রুট নোড এবং গাছের শাখা প্রশাখাকে চাইল্ড নোড হিসাবে গণ্য করা হয়। ঠিক একইভাবে যেমন বললাম প্যারেন্ট চাইল্ড অর্থাৎ ঠাকুরদা, তারপরে বাবা, তারপরে ছেলে, এইভাবে চলতে থাকে জাস্ট লাইক ট্রি, জাস্ট লাইক ট্রি। এবং সেটা রিয়েল লাইফে তোমরা অনেকেই দেখবে পঞ্চায়েত থেকে আমাদেরকে ফ্যামিলি ট্রি জমা দিতে হয়। অনেক সময় ইনকাম সার্টিফিকেট জেনারেটের জন্য ফ্যামিলি ট্রি জমা দিতে হয়। পঞ্চায়েত অফিসে গিয়ে বললেই হবে যে আমাকে ফ্যামিলি ট্রি দিন, বা কর্পোরেট অফিসে গিয়ে তারা কি করবে? তোমার ফ্যামিলির স্ট্রাকচারটাকে তৈরি করবে। অর্থাৎ প্রথমে দাদু, তারপরে বাবা মা, তারপরে তোমাদের নাম, এইভাবে একটা ট্রি স্ট্রাকচার তৈরি হবে। এটাই হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচার। নিচে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে খুব সুন্দর করে, ডায়াগ্রামেটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে রুট আছে, নোড আছে, তার শাখাগুলোও আছে। খুব সুন্দরভাবে আলাদা আলাদা কালার দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ডায়াগ্রামটা তোমরা কিন্তু পরীক্ষার খাতায় যদি প্রশ্নে আসে অবশ্যই উল্লেখ করবে, কারণ একটা 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন এটা থাকতে পারে। সেক্ষেত্রে পুরোটা না লিখলে কখনো তোমরা পুরো নাম্বার পাবে না। এবার চলো যাওয়া যাক পরের প্রশ্নে। সেটা কি? গ্রাফ কাকে বলা হয়? নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমরা গ্রাফ কাকে বলবো? গ্রাফ হলো এক ধরনের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে গ্রাফ কি ধরনের ডেটা স্ট্রাকচার? নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটি নোডের একটি সংগ্রহ যাতে ডেটা থাকে এবং যা অন্য নোডের সঙ্গে সংযুক্ত থাকে। যাতে কি থাকে? ডেটা থাকে এবং অন্য আরেকটা নোডের সঙ্গে এটা সংযুক্ত থাকে। নিচে দেখো একটা গ্রাফ করে দেওয়া হয়েছে, আশা করি তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ। গ্রাফটা পরীক্ষার খাতায় গ্রাফটাকেও তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে।
তাহলে নাম্বার আশা করা যায় সামান্যতম নাম্বারও, হাফ নাম্বারও টিচার কাটতে পারবেন না। এবার আসা যাক পরের প্রশ্নে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে একটা। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই চেষ্টা করবে তৈরি করার। চলো দেখা যাক কি লেখা আছে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। 1 নম্বর পয়েন্টে কি আসছে? বলছে ডেটা উপাদানগুলি একটির পর একটি বা রৈখিকভাবে ক্রমানুসারে সাজানো থাকে, আর নন লিনিয়ারের ক্ষেত্রে স্তরক্রমিক বা নেটওয়ার্ক আকারে এলোমেলোভাবে বা অরৈখিকভাবে, অর্থাৎ রৈখিক নয়, অরৈখিকভাবে সাজানো থাকে। 2 নম্বর পয়েন্ট, মেমোরিতে সাধারণত, লিনিয়ারের ক্ষেত্রে মেমোরিতে সাধারণত পরপর বা সন্নিহিত স্থানে সংরক্ষিত হয়, আর নন লিনিয়ারের ক্ষেত্রে ডেটা উপাদানগুলি মেমোরিতে বিচ্ছিন্ন স্থানে সংরক্ষিত হতে থাকে বা হতে পারে এবং একটি লিঙ্ক দ্বারা সুন্দরভাবে যুক্ত থাকে। এবার আসছে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে কি আছে? বলছে প্রতিটি উপাদান, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের প্রতিটি উপাদান তার পূর্ববর্তী ও পরবর্তী উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকে এবং এটি 1-to-1 রিলেশন দেখায়। একটি উপাদান, আর নন লিনিয়ারের ক্ষেত্রে একটি উপাদান একাধিক উপাদানের সাথে সম্পর্কযুক্ত হতে পারে বা থাকতে পারে, অর্থাৎ এটি একের সাথে বহুর সংযোগ দেখায়, অর্থাৎ 1 to many, আবার বহুর সাথে বহুর সংযোগ, অর্থাৎ many to many সম্পর্ক গড়ে দেয় বা গড়ে থাকে। 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি? লিনিয়ার ডেটা স্ট্রাকচার উপাদানগুলি ট্র্যাভার্স করার পদ্ধতি অত্যন্ত সরল ও সাধারণত এরা একবার চালানোতেই সম্পূর্ণ হয়, কিন্তু নন লিনিয়ারের ক্ষেত্রে কি হয়? অত্যন্ত জটিল এবং এটার জন্য বিশেষ অ্যালগরিদম যেমন ডিএফএস, বিএফএস এর প্রয়োজন হয়ে থাকে। এবার আসছে লাস্ট পয়েন্টে। অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট এগুলো কিসের উদাহরণ? লিনিয়ার ডেটা স্ট্রাকচারের উদাহরণ। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ট্রি আর হচ্ছে গ্রাফ। তাহলে দুটো জিনিস, ট্রি আর গ্রাফ হচ্ছে নন লিনিয়ার, আর অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট এগুলো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো আজকের এই পর্যন্তই ছিল। এই 10টা প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। এরপরে একদিন আমি এক্সামের মতো করে, সামনে এক্সাম আছে ধরে নিয়ে, আমরা পুরো টপিকটা একসঙ্গে একটা ভিডিওতে সমস্ত প্রশ্ন খুব তাড়াতাড়ি বোঝার চেষ্টা করব। তার জন্য তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা, যদি এই ভিডিওটা, এই টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই অন্য কেউ, তোমাদের বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? একটা ছোট্ট কাজ করতে হবে, একটু শেয়ার করে দেবে। আর আমার স্যাটিসফ্যাকশানের জন্য আরও বেটার যাতে ভিডিও দিতে পারি, অবশ্যই একটা লাইক চাই আর সাবস্ক্রাইব চাই। আশা করি তোমরা সবাই খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে, সুন্দর করে তৈরি করবে, যাতে পরীক্ষাতে সুন্দরভাবে উত্তর তোমরা লিখতে পারো। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে খুব শিগগির, খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।